সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে জুলাই ৩৬ মঞ্চের পদযাত্রায় বাধা, ধস্তাধস্তি। লক্ষ্মীপুরের টিভি অনুষ্ঠানে প্রশ্ন করা নিয়ে ইসলামী আন্দোলন ও বিএনপির সংঘর্ষ, ৫ জন আহত। ৪ বছরেও শেষ হয়নি বান্দরবানের থানচির পানি প্রকল্পের কাজ, তীব্র সংকটে ভুগছেন স্থানীয়রা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয় অভিমুখে জুলাই ৩৬ মঞ্চের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে মহানগরীর ভদ্র এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চের ব্যানারে আন্দোলনকারীরা মহানগরীর ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও করতে যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। সেগুলো হলো গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বিকেলে ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে হাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে প্ল্যাটফর্মটি। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলনেরও হুমকি দেওয়া হয় ওই ফেসবুক পোস্টে। মূল সন্দেহভাজন ফয়সাল যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করে তাকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছেন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিএনপি চেয়ারপারসন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি। সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে সকাল 11:55 দেশে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন।
এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, জনদুর্ভোগ যাতে না হয়, সবকিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যঙ্গ করে অশালীন ও অরুচিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শরীয়তপুর জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। বক্তারা জানান, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র শেয়ার করা চরম নৈতিক অবক্ষয় ও মানবতা বিরোধী কাজ। এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটি বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সম্মুখে আছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে প্রশ্ন করায় ইসলামী আন্দোলন ও বিএনপির মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয় পক্ষের 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজের প্রোগ্রাম চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল 11টার দিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে স্টার নিউজের প্রোগ্রাম চলছিল। এ সময় এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে প্রশ্ন করায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ইসলামী আন্দোলনের সমর্থকরা। এ নিয়ে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের সাথে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 5 জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লার হোমনা থানায় হেফাজতে থাকা ববিতা খাতুন নামে এক নারী হাজতের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাত 5:30টায় এই ঘটনা ঘটে। তাকে বুধবার রাতে আটক করে থানায় আনা হয়। ওই নারীর স্বামী প্রবাসী খলিল মিয়ার 2 স্ত্রী। গতরাতে 2 স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট স্ত্রী বড়জনকে ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত খলিল মিয়ার ছোট বউকে আটক করে গাছের সাথে বেঁধে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাতে থানায় নিয়ে গেলে আজ ভোরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা চাঁদপুর সড়কের আইডি পরিবহন চলাচল বন্ধ রাখার দাবিতে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত ধর্মঘট পালন করেছে পরিবহন বাস মালিক শ্রমিকরা। এতে কুমিল্লা থেকে বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় 40টি সড়কে চলাচলের ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। সকাল থেকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা চট্টগ্রাম, কুমিল্লা সিলেট, কুমিল্লা ঢাকা, কুমিল্লা চাঁদপুর সহ অভ্যন্তরীণ প্রায় 40টি সড়কে কয়েক হাজার বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকে। ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 3:30টার দিকে ফেনী সদর উপজেলার সরসরদি বাজারে এই ঘটনা ঘটে। এতে 3টি মোটরসাইকেল পুড়ে গেছে। স্থানীয়রা জানান, ভবনের নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা প্রহরী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বান্দরবানের থানচিতে 4 বছরেও চালু হয়নি পানি সরবরাহ প্রকল্প। ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন স্থানীয়রা। নানা জটিলতায় প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বান্দরবানের থানচি পাহাড়ে বসবাসকারীদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে 2021 সালের জুলাইয়ে 8 কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় এখনো শেষ হয়নি প্রকল্পের কাজ। পানি শোধনাগার সহ অবকাঠামোগত নির্মাণ কাজ দৃশ্যমান হলেও পানি সরবরাহের পাইপলাইনগুলো পড়ে রয়েছে অকেজো অবস্থায়, নষ্ট হচ্ছে নানা যন্ত্রাংশ। ট্যাঙ্কির ব্যবস্থা করছে যে পানি নির্মাণের যে 3-4 বছর পর্যন্ত কাজগুলো মানে কিছু করে আমাদের টাঙ্কি এলাকাতে যে পানির জন্যই আমরা খুব হাহাকার। এই নপায় কি করব, এখন পানিও নপায়, কিছু নপায়, 3 বছর হয়ে। প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বাধ্য হয়ে পাহাড়ি ঝিরি, ঝর্ণা ও ছড়ার পানি ব্যবহার করতে হচ্ছে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমরা উপকার পাচ্ছি না, আমরা কোনো উপকার পাচ্ছি না, আমরা কোনো পানি পাচ্ছি না। আমরা মানে কি অনেক কষ্ট হয় পানি আনতে। পানি নিয়ে আমরা এত যে কষ্ট, মানে পানি তুলতে না পারলে আমরা খেতেও পারি না পানি নিচের থেকে। আর জিরির পানি ওগুলো তো খাওয়া যায় না, অনেক এখন ময়লা আবর্জনা পানিতে, বেশি দূষিত পানি। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্প চালু করতে দেরি হচ্ছে, তবে ভূমি সংক্রান্ত সমস্যা নিরসন হলে দ্রুত প্রকল্পটি চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে আমরা এতদিন আমাদের প্রকল্পটা সম্পন্ন করতে পারিনি। তো এই বছর আমরা ভূমি অধিগ্রহণের আমাদের কাজটা শেষ হবে এবং আমরা এই প্রকল্পটা এই বছরই আমরা চালু করতে পারবো। প্রকল্পটি চালু করা গেলে উপকৃত হবে থানচি সদরের 1000 পরিবার। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরে হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামলেই কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে শীতের দাপটে জবুথবু জনজীবন। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। হিমেল বাতাসে দিনের বেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। নারায়ণগঞ্জে 2টি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটেছে। এ সময় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। নগরীর SM মালের রোড এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। এই সময় প্রতিষ্ঠানটির সামনের আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য অবস্থান নিলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, অশোভন আচরণের অভিযোগে কারখানার GM গোলাম মোস্তফার অপসারণ, শ্রম আইন অনুযায়ী ছুটি প্রদান, অনিয়মতান্ত্রিক শ্রমিক ছাঁটাই বন্ধ সহ মোট 19 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এদিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থিত কোরেশ বাংলাদেশ লিমিটেড কারখানায় নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। বেলা 1:45টায় শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সড়কে যানজটের সৃষ্টি হয়। পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বালিয়াতলী মুসল্লিয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় গোপনে অ্যাডহক কমিটি গঠন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বেলা 11টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গণের মানববন্ধনে ওই এলাকার শত শত মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়জুল্লাহ বেশ কিছুদিন আগে অভিভাবকদের না জানিয়ে গোপনে অ্যাডহক কমিটি গঠন করেন। অবৈধভাবে মোটা অঙ্কের ঘুষ নিয়ে শূন্য পদে নৈশ প্রহরী, আয়া ও পিয়ন পদে নিয়োগ দেন। তারা অনতি বিলম্বে অবৈধ নিয়োগ বাতিল ও অবৈধ কমিটি স্থগিতের দাবি জানান। পটুয়াখালীর কুয়াকাটা একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 1টার দিকে পৌর শহরের 3 নং ওয়ার্ডের শালীন নামের আলিশান নামের ওই হোটেলের 105 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের নিবন্ধন অনুযায়ী ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, গত 2 ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার কুয়াকাটা এসে স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। বুধবার বিকাল থেকে ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশ তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় পর্যটকের মরদেহ উদ্ধার করে।
দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব দেশ। এই প্রতিবাদে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসন দিবস। দিবসটি উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ফরিদপুর পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর রানীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। ড্রাগন চাষে ভালো ফলন পেতে যশোরের শার্শায় লাইট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। গ্রীষ্মের এই ফল শীতকালে পেতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গাছের সঙ্গে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে। এতে সুফল পাচ্ছেন চাষিরা। শীতের সন্ধ্যায় ড্রাগন খেতে জ্বলছে ৩ শতাধিক বাতি। দূর থেকে দেখে মনে হবে মাঠ জুড়ে জোনাকি পোকা জ্বলছে। কাছে গেলেই দেখা যাবে নিচে সারি সারি ড্রাগন ফলের গাছ। প্রতিটি গাছের উপরে একটি বাতি জ্বালিয়ে রাখা হয়েছে। ড্রাগন সাধারণত গ্রীষ্মকালীন ফল, কিন্তু শীতকালেও এই ফল পেতে মূলত এই লাইটিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বৈদ্যুতিক বাতির আলোক রশ্মিতে ড্রাগনের ফুল ফুটিয়ে ফল উৎপাদনে সফল হয়েছেন যশোরের শার্শার বসতপুর গ্রামের মনিরুজ্জামান মনির। বেশি ফলনের আশায় লাইটিং করেছি, তো বিদ্যুৎ খরচ হচ্ছে অনেক। সরকার যদি আমার এই বিদ্যুৎ খরচটা এখন বাণিজ্যিক চলছে, বাণিজ্যিকের পরিবর্তে যদি শেষ লাইন দিত তাহলে আমার পক্ষে অনেক সুবিধা হতো। নিজের ২০ বিঘা জমিতে কৃত্রিম আলোয় ড্রাগনের চাষ শুরু করেছেন তিনি। ড্রাগন ক্ষেতের রাতের সৌন্দর্য দেখতে এসে ফল ক্রয় করছেন অনেকেই। বাগানে এসে দেখলাম বাগানটা অনেক বড়। এখানে তারা 14 টাকা ইউনিট প্রতি লাইট খরচ করে মাল তৈরি করতে। আসলে এই মালটা 6 মাসি মাল, কিন্তু 12 মাসের জন্য মালটা আপনার লাইট খরচ করা লাগে। এখানে লাইট দিয়ে শীতের সময়ও মালটা হয়। এখানে যে আলোকসজ্জাটা, এটা আসলে ড্রাগনের উৎপাদনের জন্য দরকার এবং দেখতেও অনেক সুন্দর। কারণ ওইখান থেকে আমরা আমাদের নিজের দোকানেও বেশি, খুচরা 100 টাকা করে বেচতেছি, পাইকারিও দেই, খুচরোও বেশি। এখন বর্তমানে 120 টাকা, 110 টাকা, 100 টাকাও বেশি। কৃষি বিভাগ বলছে শীত মৌসুমে দিনের আলো ও তাপ কম থাকায় ড্রাগনের ফুল ফোটা বাধাগ্রস্ত হয়। তবে সন্ধ্যার পর এবং ভোর রাতে গাছে 3 থেকে 5 ঘন্টা আলো ও তাপ দিলে ফুল আসে এবং ভালো ফলন হয়। ড্রাগন চাষি বা উচ্চ মূল্যের ফল আমাদের যে সকল অগ্রসর কৃষক রয়েছে, কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ বা বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। যশোর জেলার শার্শা উপজেলায় এবছর 85 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আয়োজনে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ন্যাচারাল কালচারাল ফেস্টিভ্যাল। সকালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল ইন্তেখাব হায়দার। 3 দিন ব্যাপী এই আয়োজনে দেশের শতাধিক স্কুলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় মুন্না নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরের থেকে মুন্নার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সীমান্তবর্তী বাসিন্দাদের মাধ্যমে তার স্বজনরা জানতে পারেন বিএসএফ মুন্নাকে ধরে নিয়ে গেছে। 7 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, আটককৃত মুন্না একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে আখাউড়া থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। চট্টগ্রামে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 19তম বার্ষিক আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হলে সংবাদ সম্মেলনে ASLDB সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে নতুন দিগন্তের সূচনা হবে। দিনব্যাপী হতে যাওয়া সম্মেলনের মূল লক্ষ্য চিকিৎসা শিক্ষা ও গবেষণার মধ্যে সেতু বন্ধন তৈরি করা। সম্মেলনে লিভার সিরোসিস, ফ্যাটি লিভার রোগ, লিভার ক্যান্সার, লিভার প্রতিস্থাপন সহ গুরুত্বপূর্ণ 12টি বিষয় নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান তুলে ধরবেন।
জেলার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে জুলাই ৩৬ মঞ্চের পদযাত্রায় বাধা, ধস্তাধস্তি। লক্ষ্মীপুরের টিভি অনুষ্ঠানে প্রশ্ন করা নিয়ে ইসলামী আন্দোলন ও বিএনপির সংঘর্ষ, ৫ জন আহত। ৪ বছরেও শেষ হয়নি বান্দরবানের থানচির পানি প্রকল্পের কাজ, তীব্র সংকটে ভুগছেন স্থানীয়রা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ৬টা ৪০ এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।